হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই প্রথম ইউনিটের তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে অ্যাভোগাড্রোর হাইপোথিসিস পড়েছি, তারপর গড় আণবিক ভর কীভাবে বের করতে হয় সেটা পড়েছি, তুল্যাঙ্ক ভার পড়েছি। তো ওগুলো রিলেটেডই কিছু প্রবলেম দিয়ে আমরা আজকে শুরু করব, সেই প্রবলেমগুলো সলভ করে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 লেখো। আমি বলছি, জিনিসটা তোমরা লিখে নেবে। আমি বলছি তোমরা লিখে নাও, কারণ আমি কোশ্চেনটা যদি বোর্ডে লিখতে চাই তাহলে অনেক দেরি হবে। আচ্ছা, প্রথম কোশ্চেন লেখো, সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1.008। সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1.008। সাধারণ হাইড্রোজেনে দুটি আইসোটোপ 1H1 এবং 2H1 বর্তমান। 1H1 এবং 2H1 বর্তমান। ঠিক আছে, মৌলটিতে 2H1 আইসোটোপের শতকরা কত ভাগ থেকে মৌলটিতে 2H1 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে নির্ণয় করো। ঠিক আছে, মৌলটিতে 2H1 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে আমাদের সেটা নির্ণয় করতে হবে। শুরুতেই আমরা যখন গড় আণবিক ওজন বের করার জন্য আমরা জায়গাটা পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম কি, আমরা যেসব আণবিক ওজন পড়ি সেই আণবিক ওজনগুলো হচ্ছে গড় আণবিক ওজন। ঠিক আছে, আর এটা কিভাবে আসে? এটা আসে হলো সামেশন অফ আইসোটোপের পারমাণবিক ভর, যেটাকে আমরা অ্যাটমিক মাস বলি। মানবিক ভর গুণ সেই আইসোটোপ প্রকৃতিতে কতটা থাকে। প্রকৃতিতে কতটা থাকে। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম। তার মানে কি, এই পারমাণবিক ভর কোনো একটা আইসোটোপের মানে হচ্ছে এই ওপরে যেটা আমাদের থাকে, মানে হচ্ছে যেটা নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটনস। ঠিক আছে, তো গড় আণবিক ওজনটা কি, কোনো একটা আইসোটোপের পারমাণবিক ভর এবং গুণ করতে হবে সেই আইসোটোপ প্রকৃতিতে কতটা থাকে। আচ্ছা, তো আমাদেরকে এখানে বের করতে বলেছে এই 2H1 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে। এই 2H1 আইসোটোপ শতকরা কত ভাগ থাকে, এটা পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো আমাদের গড় আণবিক ওজন বা আণবিক ওজন দিয়ে দিয়েছে, প্রশ্নটা দেখো তোমরা। গড় আণবিক ওজন বা আণবিক ওজন আমাদের দিয়ে দিয়েছে কত, 1.008। ঠিক আছে, এখান থেকে আমাদের পার্সেন্টেজটা বের করতে হবে। কোন আইসোটোপ কত পার্সেন্টেজে আছে আমরা সেটা জানি না। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা জানি না সেটা ধরে নিতে পারি, এমনি পারি না? নিশ্চয়ই পারি, কারণ আমরা এই গড় আণবিক ওজন জানি। ঠিক আছে, আমরা জানি আইসোটোপের পারমাণবিক ভর জানি, শুধু আমাদের বের করতে হবে প্রকৃতিতে কতটা থাকে। ঠিক আছে, আমরা ধরে নিলাম 1H1 আইসোটোপ প্রকৃতিতে থাকে X%। ওকে,
আর এই 1H1 আইসোটোপ প্রকৃতিতে থাকে X%, আর 2H1 আইসোটোপ প্রকৃতিতে থাকে কত পার্সেন্ট? তাহলে 100 মাইনাস X%। ঠিক আছে? আচ্ছা, কতটা থাকে এটা পার্সেন্টেজে। আচ্ছা, তো আমরা এটা জানি। আচ্ছা, এখন আমরা কিভাবে লিখতে পারি 1H1 আইসোটোপের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর এটার কত হবে? 1। আর 2H1 আইসোটোপের পারমাণবিক ভর 2 হবে। তো এবার আমরা এটাকে লিখতে পারি না 1.008, যেটাই গড় আণবিক ওজন ইকুয়ালস টু, আমরা কি এইভাবে লিখতে পারি না X%, 1H1 আইসোটোপের ক্ষেত্রে, আর হচ্ছে 1H1 আইসোটোপের পারমাণবিক ভর কত সেটা লিখলাম, প্লাস নিচে লিখছি 100 মাইনাস X%, আর এই 2H1 আইসোটোপের পারমাণবিক ভর কত? 2। এখন এটাকে আমরা যদি সলভ করি, দেখি আমরা সলভ করে কি আসে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি যতটা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি ফর্মুলাটা, আশা করি তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, তো আমরা লিখতে পারি এখানের পরে, আমি এখানে লিখছি 1.008 ইকুয়ালস টু X/100 প্লাস 100 মাইনাস X/100 মাল্টিপ্লাইড বাই 2। তো এখানে লিখতে পারি X/100 প্লাস 200 মাইনাস 2X/100 পারি লিখতে। আচ্ছা, তারপরের লাইন দেখি, করে নাও তোমরা নিজেরাই তো এখানে পারবে করতে বাকিটা। তাহলে 1.008 100 X প্লাস 200 মাইনাস 2X। তাহলে এখান থেকে আসবে 100.8, এখান থেকে আসবে 200 মাইনাস X, এখানে Xটা এদিকে আসবে, 100.8টা ওদিকে যাবে। তাহলে কত আসছে? বলো। আসছে হচ্ছে 99.2, তাই না? ঠিক আছে, তার মানে আমরা পেলাম 1H1 আইসোটোপ 99.2%, আর হচ্ছে 2H1 আইসোটোপ তাহলে কতটা হবে? 100 মাইনাস 99.2%, তার মানে 0.8%। ঠিক আছে, তাহলে আমরা বের করে ফেললাম 1H1 আইসোটোপ কতটা থাকে? 0.8%। ঠিক আছে, সরি, 1H1 আইসোটোপ থাকে 99.2% আর 2H1 আইসোটোপ থাকে 0.8%। আচ্ছা, আমি এটা মুছে নিই, তারপর আমি নেক্সট প্রশ্ন বলছি। আমি আবারও বলে নিচ্ছি যে আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে আজকে আমাদের। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 লিখো। কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন, এসটিপিতে একটি গ্যাসের
1 গ্রামের আয়তন 280 ml, ওই গ্যাসের আপেক্ষিক ভর নির্ণয় করো। ওই গ্যাসের আপেক্ষিক ভর নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। দেওয়া আছে একটি গ্যাসের, যে কোনো একটি গ্যাস যখন তার ওজন 1 গ্রাম, তার আয়তন হয় 280 ml। ওকে, বলছে ওই গ্যাসের আপেক্ষিক ভর নির্ণয় করো। এটা এসটিপিতে। ওই গ্যাসের আপেক্ষিক ভর আমি এম দিয়ে লিখছি, এম আমাদের বের করতে হবে। গোটা রিয়াকশনটা হচ্ছে এসটিপিতে। ওকে, আচ্ছা, তো আমরা আগে পড়েছিলাম, হয়তো তোমরা একটু দেখে নাও, আমি তাও আরেকবার বলে দিচ্ছি, আমার খেয়াল পড়ছে না আমি বলেছিলাম কিনা, হয়তো বলেছিলাম। আমরা পড়েছিলাম না, অ্যাট এসটিপি 1 মোল এনি গ্যাস, ওর ভলিউম কত হবে? ভলিউম হবে 22400 ml और 22.4 লিটার। পড়েছিলাম তো আমরা, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের ভলিউম হবে 22,400 ml বা 22.4 লিটার, পড়েছিলাম আমরা। তারপরে আমরা আবার আরেকটা জিনিস দেখেছিলাম, এই 1 মোল কোনো গ্যাসের ওজন কত হবে? ওজন হবে ওর আণবিক ভরের সমান। আণবিক ভর বা পারমাণবিক ভর, সেই গ্যাস যেভাবে এক্সিস্ট করে, ঠিক আছে। এখন যদি আমি এখানে O2 গ্যাস, যদি আমি বলি O2 গ্যাস, ঠিক আছে, তাহলে O2 গ্যাসের আণবিক ভর কত হবে? O2 গ্যাসের আণবিক ভর হবে 32, ঠিক আছে, এরকম। কিন্তু এখানে আমাদের গ্যাসটা বলেনি, তার মানে আমরা এটা বলতে পারি তো যে এসটিপিতে এই 22.4 লিটার বাই 22,400 ml এর ভর যত হবে সেটাই হবে আণবিক ভর, তাই না? আমরা 1 মোল কোনো গ্যাসের ভলিউম আমরা বলতে পারছি 22.4 লিটার বা 22,400 ml, ঠিক আছে। আবার এই 1 মোল সেই গ্যাসের আণবিক ভর বলতে পারছি, মানে এই 1 মোল কোনো গ্যাসের ভর বা ওজন যেটা হবে সেটা হচ্ছে তার আণবিক ভরের সমান। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি না যে 22,400 ml এতটা ভলিউমের গ্যাসের ভর যতটা হবে সেটাই তার আণবিক ভর, বলতে পারি। তাহলে সেমভাবে আমরা যদি এখানে বের করতে পারি, এটা এসটিপিতে বলে দিয়েছে যে 1 গ্রাম সেই গ্যাসের ভলিউম হচ্ছে 280 ml। এখন যদি আমরা বের করি নর্মাল ঐকিক নিয়মে, 280 ml গ্যাসের ওজন 1 গ্রাম, তাহলে 22,400 ml গ্যাসের ওজন কত হবে? বুঝতে পারছি? এসটিপিতে যেহেতু এটা বলেই দিয়েছে, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি না 280 ml গ্যাসের ভর 1 গ্রাম, তাহলে 22,400 ml গ্যাসের ভর কত হবে? 1/280 ইন্টু 22,400, ঠিক আছে। কত হবে এটা বের করো, দেখছি। 0 0 কাটলো, 7 দিয়ে হচ্ছে 4, 3 7 21, 14, 7 দুগুণে 14, এই 4 32, 80। তার মানে এটা বের হলো 80 গ্রাম হলো এই 22,400 ml গ্যাসের ভর। তাহলে আমরা বলতে পারি অ্যাট এসটিপি যদি কোনো গ্যাসের 1 গ্রামের ওজন ভলিউম যদি 280 ml হয়, তাহলে সেই গ্যাসের এসটিপিতে
সেম ভাবে যেটা করলাম সেটা করে আমরা ওর আণবিক ভর বলতে পারি। এর আণবিক ভর 80 গ্রাম। বোঝা গেছে? তোমরা একটু নিজের ভাষায় লিখে নেবে। এভাবে লেখো যে প্রথমে অ্যাট এসটিপি 1 মোল এনি গ্যাস হ্যাজ আ ভলিউম অফ 22,400 ml। সরি, বাংলায় লিখে নাও যে 1 মোল কোনো গ্যাসের ভলিউম 22,400 ml এবং 1 মোল কোনো গ্যাসের ওজন তার আণবিক ভরের সমান। ঠিক আছে? তারপরে লিখে নাও অ্যাট এসটিপি বা এসটিপিতে 22,400 ml গ্যাসের ভর 1 গ্রাম, সরি 280 ml গ্যাসের ভর 1 গ্রাম। তাহলে 22,400 ml গ্যাসের ভর কত হবে? বেরোলো 80 গ্রাম। ওটাই হবে তার আণবিক ভর। ঠিক আছে? আশা করি বুঝে গেছো। তো নেক্সট এটা মুছে নিয়ে আমি নেক্সট প্রশ্ন বলছি। আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন লেখো। 3 নম্বর প্রশ্ন হলো 1 মোল ইলেকট্রনের মোট আধান কত? জাস্ট এটাই, 1 মোল ইলেকট্রনের মোট আধান কত? জাস্ট এটাই প্রশ্ন, চেষ্টা করো। একটা ইলেকট্রনের চার্জ কত বা আধান কত? 1 ইলেকট্রনের আধান বলো। (1.602 into 10⁻⁻19 কুলম্ব, তাই তো? 1.602 into 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? আমরা কি জানি অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে? 1 মোল কোনো অ্যাটম বা কোনো আয়ন বা 1 মোল কোনো কিছুতে সেটার কত সংখ্যক হবে? 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক, আর অ্যাভোগাড্রো হচ্ছে 6.022 into 10⁻23। এই নাম্বার অফ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে? তাহলে একটার আধান এত, অ্যাভোগাড্রো সংখ্যকের আধান কত? 1.602 into 10⁻⁻19 into 6.022 into 10⁻23 এত কুলম্ব। তাই তো? এখন এটা করে তোমরা ক্যালকুলেটরে বসালে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে? চলো এখন মুছে নিয়ে নেক্সট প্রশ্ন বলছি আবার। কোশ্চেন নাম্বার 4, এসটিপিতে 112 লিটার CO2 গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? এসটিপিতে 112 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? ঠিক আছে? তোমরা প্রথমে ভিডিওটা পজ করে আগে চেষ্টা করো, তারপর জিনিসটা দেখো। তো আচ্ছা, প্রথমে আমরা যেটা করি সেটা আগে করে নিই, যে আমাদের প্রশ্নতে যা যা ডেটা দেওয়া থাকবে সেই ডেটাগুলো আগে লিখে নিই। বলেছে এসটিপি, এসটিপিতে কত লিটার? 112 লিটার CO2-তে কি বলেছে? কত সংখ্যক অক্সিজেন পরমাণু? নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। ঠিক আছে? যখনই আমাদের এসটিপি বলবে আমরা আগে চোখ বন্ধ করে যেটা জানি সেটা আগে লিখে নেব। ঠিক আছে? অ্যাট এসটিপি কি জানি আমরা? 1 মোল এনি গ্যাস, 1 মোল যে কোনো গ্যাসের ভলিউম কত? ভলিউম হচ্ছে 22.4 লিটার। লিটারে লিখলাম কারণ এখানে লিটারে আছে। আর হচ্ছে
এখানে আমরা আণবিক ভর বা মলিকিউলার ওয়েটের ব্যাপারটা আনবো না, কারণ হচ্ছে এখানে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে কোনো ভরের উল্লেখ নেই। কিসের উল্লেখ আছে? নাম্বার। যখন আমাদের নাম্বারের উল্লেখ আছে তখন আমাদের অ্যাভোগাড্রোস হাইপোথিসিসটা চলে আসবে। তাহলে এটার থেকে এখন অ্যাভোগাড্রোস হাইপোথিসিস যদি আমি এটাতে রিকল করি তাহলে কি জানি আমরা? অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা জানি 1 মোল কোনো গ্যাসে এন এ নাম্বার অফ সেই গ্যাস আছে, গ্যাসের সেই অণুগুলো আছে, এন এ নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তো এখান থেকে দেখো তো আমরা কি পেতে পারি? এনি গ্যাস বলতে এখানে CO2 আছে, তো এখানে তার মানে মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস অফ CO2, ভলিউম হচ্ছে এত লিটার CO2 এর। ঠিক আছে, ভালো কথা। তো এখান থেকে দেখো তো আমরা কি বের করতে পারি নাম্বার আর ভলিউমের সাথে রিলেট করে? আমরা এই এসটিপিতে এই ডেটার থেকে কি জানলাম যে 22.4 লিটারে অ্যাভোগাড্রো সংখ্যক CO2 মলিকিউল আছে। ঠিক আছে, তাহলে 112 লিটার CO2-তে কত সংখ্যক CO2 মলিকিউল আছে আমরা সেটা পাবো, নাম্বার অফ CO2 মলিকিউল পাবো। এখন একটা CO2 মলিকিউলে দুটো অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে এখানে যত সংখ্যক CO2 মলিকিউল বেরোবে তাতে কত সংখ্যক অক্সিজেন অ্যাটম থাকবে? ইন্টু 2 করে দিলেই হয়ে যাবে, কারণ একটা CO2 মলিকিউলে দুটো অক্সিজেন অ্যাটম থাকে, তাই না? তাহলে দেখা যাক। এতটুকু লিখে নাও, তারপরেরটুকু করছি মুছে, পজ করে লিখে নাও। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাট এসটিপি 22.4 লিটার CO2-তে মলিকিউলস, CO2 মলিকিউল কতগুলো আছে? বা CO2 এর অণু, মলিকিউল হচ্ছে অণু, CO2 অণু আছে কতটা? অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে 112 লিটার CO2-তে CO2 অণু কতগুলো আছে? CO2 অণু আছে Na/22.4 ইন্টু 112, এই নাম্বার। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, এন এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের এখানে আসবে হচ্ছে 3.011 ইন্টু 10⁻24, সরি 10⁻24। বোঝা গেল? তাহলে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কতগুলো আছে? 3.011 ইন্টু 10⁻24 ইন্টু 2, 6.022 ইন্টু 10⁻24 নাম্বার অফ অক্সিজেন অ্যাটম আছে। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝেছো। এখন এটা মুছে নিই, তারপর নেক্সট কোশ্চেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন লেখো। বলছে 5 ইন্টু 10⁻⁻4, 5 ইন্টু 10⁻⁻4 মোল 14C, তার মানে এটা কার্বন অ্যাটম,
আর হচ্ছে ওর পারমাণবিক ভর হচ্ছে 14, ঠিক আছে। 5 × 10⁻⁻4 মোল 14C এর মধ্যে কতগুলি নিউট্রন থাকে? নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে। 5 × 10⁻⁻4 মোল 14C এর মধ্যে কতগুলি নিউট্রন থাকে। আচ্ছা, তো এত মোলের মধ্যে কতগুলো নিউট্রন থাকে, ভালো কথা। একটার মধ্যে কতগুলো নিউট্রন থাকে আমরা আগে সেটা বের করি। 114C-তে নিউট্রন কতগুলো থাকে? 14টা কি? এটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। আবার নাম্বার অফ প্রোটনটাকে আমরা কি বলতে পারি? প্রোটন সংখ্যাটাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে থাকি। তো কার্বনের নাম্বার অফ প্রোটন কত? 6, তাই? তাহলে নিউট্রন কত হবে এখানে? 14 - 6, 14 - 6, 8। একটা কার্বন অ্যাটমে 14C কার্বনে নিউট্রন থাকে 8টা। আচ্ছা, এখন বলেছে 5 × 10⁻⁻4 মোলে কতগুলো নিউট্রন থাকে। অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা কি জানি? 1 মোল কোনো অণু, পরমাণু বা আয়ন কোনো কিছুতে, এখানে 14C-তে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে কি বলতে পারি? Na নাম্বার অফ 14C অ্যাটম আছে। আচ্ছা, তাহলে 5 × 10⁻⁻4 মোল 14C-তে কতগুলো কার্বন অ্যাটম আছে? Na/5 × 10⁻⁻4, সরি 1 মোলে আছে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এটাতে আছে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 5 × 10⁻⁻4 নাম্বার অফ 14C, ঠিক আছে। একটাতে থাকে 8টা নিউট্রন। তাহলে এই সংখ্যক কার্বন অ্যাটমে 14C-তে কতগুলো নিউট্রন থাকবে? নাম্বার অফ নিউট্রনস Na × 5 × 10⁻⁻4 × 8। এখানে n এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেটরে ফেলে দাও, কত আসবে দেখো। n এর ভ্যালু কত? 6.022 × 10⁻23 ইন্টু করে দাও 5 × 10⁻⁻4 × 8, যা আসবে সেটাই হয়ে যাবে টোটাল নাম্বার অফ নিউট্রনস। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 6 হলো, লেখো 0.09 গ্রাম জলের মধ্যে কটি হাইড্রোজেন অ্যাটম ও অক্সিজেন অ্যাটম আছে? ওয়াটারের মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আর হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কতগুলো আছে? আচ্ছা, এটা ট্রাই করো তোমরা। এটা যে পারবে এই কোশ্চেনটা ভাববে যে তোমাদের অ্যাভোগাড্রোস হাইপোথিসিস কোথায় কাজে লাগাতে হয়। মানে হচ্ছে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস কনসেপ্ট অফ এসটিপি, মানে 1 মোল কোনো গ্যাসের এসটিপিতে ভলিউম 22.4 লিটার। তারপরে সেই 1 মোল গ্যাসের মধ্যেই অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা বলতে পারি নাম্বার অফ সেই অ্যাটম বা মলিকিউল বা সেই আয়নটা আছে Na নাম্বার, ঠিক আছে। আবার হচ্ছে সেই 1 মোল সেই গ্যাসের ওয়েট হবে তার আণবিক ভর বা মলিকিউলার ওয়েটের সমান। এই তিনটেকে তোমরা কিভাবে রিলেট করতে পারো আর কোন রিলেশনটা কার কার মধ্যে রিলেশনটা এখানে কাজে লাগবে
সেটা তোমরা বুঝতে পারবে। তোমরা পজ করে চেষ্টা করো, আমি বলছি। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, আমরা কি জানি এখানে এসটিপি বলেনি। তো এসটিপির ভলিউমটা আমাদের লাগবে না। আমাদের হাতে কি কি থাকলো? আচ্ছা, আমরা কি কি জানি? আমরা এসটিপির ডেটা জানি, অ্যাভোগাড্রোর ডেটা জানি, আরেকটা কি জানি? 1 মোলের ভর হয়ে হচ্ছে মলিকিউলার ওয়েটের সমান বা আণবিক ভরের সমান। ঠিক আছে, এখানে আমাদের ভলিউম কথা বলেনি, তো এসটিপিটা আমাদের বাদ হয়ে গেল। ওকে, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, নাম্বার, তার মানে অ্যাভোগাড্রোর থেকে আমরা নাম্বারটা পাই, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস লাগবে। এটা 1 মোল কোনো গ্যাসের ভর কত, তার মলিকিউলার ওয়েটের সমান। এখানে ভর আছে, তো আমাদের এই কনসেপ্টটাও লাগবে। বুঝতে পারলে যে আমরা কোন কোন কনসেপ্ট লাগবে সেটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, তো দেখি এখন। তো আমরা এসটিপি এটা জানি বা লাগবে না আমাদের, তো এখান থেকে আমরা কি জানি এটা আরেকবার লিখে নিই। আচ্ছা, 1 মোল, এখানে কি আছে? ওয়াটার। ওয়াটার হচ্ছে H2O। ওকে, তো 1 মোল H2 এর মলিকিউলার ওয়েট কত? 1 মোল H2 এর মলিকিউলার ওয়েট 2 into 1 molecular weight of hydrogen plus অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট 16, তাহলে হয়ে গেল 18 গ্রাম। ওকে, ঠিক আছে। তো অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা কি বলতে পারি? 18 গ্রাম পার মোল, এটা যে ওয়েট, এই ওয়েটে কতগুলো ওয়াটার মলিকিউল থাকতে পারে? আমরা যেহেতু মোল এখানে বলেই নিয়েছি, তো এখানে আমরা গ্রাম পার মোল আর লিখলাম না। তো আমরা বলতে পারি 18 গ্রাম H2O, এটা কিন্তু 1 মোলের ওজন। হ্যাঁ, 1 মোল। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি না 18 গ্রাম H2O তে H2O মলিকিউল কতগুলো আছে? Na নাম্বার বলতে পারি। তাহলে 0.09 গ্রাম H2O তে H2O মলিকিউল কতগুলো থাকবে? Na/18 ওপরে 0.9। ঠিক আছে, এটাকে সরিয়ে দিয়ে নিচে 100 নিয়ে এলাম, 2। ওকে, তো এটা মানে কত? 0.5 into 10 to the power minus 2 Na, 0.5 into 10 to the power minus 2 Na। এই নাম্বার অফ H2O মলিকিউল পাওয়া যাবে 0.9 গ্রাম H2O তে। তাহলে ওখান থেকে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আর অক্সিজেন অ্যাটম আমরা পেয়ে যাব না? ইজি তো। একটা H2O তে, H2O মলিকিউলে, 1 H2O মলিকিউলে হাইড্রোজেন অ্যাটম কতগুলো থাকে? 2টো। অক্সিজেন অ্যাটম কতগুলো থাকে? একটা মলিকিউল অফ H2O তে একটা অক্সিজেন অ্যাটম থাকে, তার মানে নাম্বার অফ অক্সিজেন কত হবে? নাম্বার অফ অক্সিজেন এটাই হবে, 0.5 into 10 to the power minus 2 into Na, তাই না? আর হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কত হবে? একটাতে 2টো থাকে, তাহলে এতগুলোতে কত হবে? হাইড্রোজেন অ্যাটম হবে, টোটাল হাইড্রোজেন অ্যাটম হবে হচ্ছে 0.5 into 10 to the power minus 2 into 2 লাস্টে Na। ঠিক আছে, আর অক্সিজেন অ্যাটম তো এটাই হবে, এই নাম্বার। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখছি। কোশ্চেন নাম্বার 7 লেখো। বলছে একটি ধাতুর একটি পরমাণুর আয়তন
1.66 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ধাতুর পারমাণবিক গুরুত্ব কত? ধাতুর পারমাণবিক গুরুত্ব কত? ধাতুর ঘনত্ব দেওয়া আছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কি দেওয়া আছে তাহলে? একটা ধাতুর পরমাণুর আয়তন দেওয়া আছে, কোনো একটি ধাতুর একটি পরমাণুর আয়তন, ভলিউম অফ ওয়ান অ্যাটম। একটি পরমাণুর আয়তন কত দেওয়া আছে? 1.66 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ওকে, আর আমাদের কাছে কি দেওয়া আছে? যে ধাতুর ঘনত্ব, ডেনসিটি দেওয়া আছে 2.7 গ্রাম ইন্টু 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বলেছে ধাতুর পারমাণবিক গুরুত্ব কত। তো এখানে তোমরা অনেকেই এখন বলতে পারো, এখানে যেহেতু ভলিউম আছে, তারপর গ্রাম, ভর আছে, তার মানে এখানে আমরা এসটিপিতে ভলিউম 22.4 লিটার থেকে সেন্টিমিটার কিউবে নিয়ে এসে, মোট কথা এখানে তোমরা বলতে পারো যে আমাদের 1 মোলের ভর আর হচ্ছে 1 মোলে এসটিপিতে ভলিউম এত ml, এই দুটোকে আমরা রিলেট করব, বলতে পারো অনেকেই। কিন্তু তোমরা এখানে ভালো মতো দেখো, প্রশ্নতে কিন্তু এসটিপির উল্লেখ নেই। প্রশ্নতে কিন্তু একবারও বলেনি যে এসটিপিতে। ঠিক আছে, সুতরাং আমাদের এখানে এসটিপির প্রশ্ন আসবেই না। এখন আমরা কিভাবে তাহলে ভলিউমের সাথে এখানে রিলেট করব মাসটাকে, দেখা যাক। আচ্ছা, আমরা একটা অ্যাটম বা একটা পরমাণুর, কোনো একটা মেটালের আমরা একটা পরমাণুর ভর আমরা জানি, তার ঘনত্ব আমরা জানি। ঘনত্ব বলতে আমরা কি জানি? ভর বাই আয়তন, জানি তো? তাহলে আমরা একটি পরমাণুর আয়তন আমরা জানি, তার ঘনত্ব জানি, তার ভর আমরা বের করতে পারবো? পারবো তো? আচ্ছা, তাহলে একটি অ্যাটমের যদি আমাদের ভর বের হয়, আমরা কি জানি? 1 মোল 1 মোল কোনো মেটাল অ্যাটমে নাম্বার অফ অ্যাটম কতগুলো থাকে? Na নাম্বার। আর এই 1 মোলের ওজন কত হয়? এর আণবিক ওজন বা মলিকিউলার ওয়েটের সমান। এই দুটোকে আমরা রিলেট করতে পারবো। কিভাবে রিলেট করব? আগে আমরা একটি অ্যাটমের ভর বের করে নিই। একটি পরমাণুর ভর কত? 2.7 গ্রাম। আচ্ছা, ওয়েট, ডেনসিটি, ঠিক আছে, রো ইকুয়ালস টু m/v, ভর বাই আয়তন। যদি আমরা m বের করতে যাই কি করব? রো ইন্টু v, তার মানে ডেনসিটি ইন্টু ভলিউম। বোঝা গেল? তো এটার ক্ষেত্রে যদি আমরা এই পরমাণুর ভরটা যদি আমরা বের করতে যাই, একটি পরমাণুর ভর, কি করতে হবে? ডেনসিটি ইন্টু ভলিউম, তার মানে ডেনসিটি 2.7, আর সবসময় আমি বলেছি যে ইউনিটগুলো লিখবে। আয়তন কত আছে?
1.66 into 10 to the power minus 23, ওকে, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 3 কেটে গেল। তাহলে এটা কত গ্রাম আসবে পরমাণুর ভর? একটি পরমাণুর ভর এটা এইভাবেই আমরা রেখে দিই, 2.7 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম, ওকে। তাহলে আমরা এখানে যে রিলেট করেছিলাম এটার থেকে আমরা বলতে পারি না এনএ নাম্বার অফ পরমাণুর যত ভর হবে সেটা আণবিক ভরের সমান, বা সেটাই হবে আণবিক ভর। তাহলে একটি পরমাণুর ভর আমরা জানি, এনএ নাম্বার অফ পরমাণুর ভর বের করতে পারবো না আমরা? এনএ নাম্বার অফ পরমাণুর ভর কত হবে? এনএ ইন্টু তাহলে একটি পরমাণুর ভর যত, তত আমরা গুণ করে দিলাম। এখানে এন এর ভ্যালুটা বসিয়ে যদি আমরা ক্যালকুলেটরে ফেলে দিই তাহলেই চলে আসবে আণবিক ভর। এনএ নাম্বার অফ অ্যাটমের ভর এখানে যত আসবে সেটাই হবে আমার আণবিক ভর, তাই না? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ধাতুর পারমাণবিক গুরুত্ব বা আণবিক ভর বা পারমাণবিক ভর কত হবে, এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাই হয়ে যাবে ধাতুর পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, বুঝতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা, তবে 8 নম্বর প্রশ্ন লেখো এবার। বলেছে 1 মিলিমোল NH3 এর ভর কত? 1 মিলিমোল NH3 এর ভর কত? এর মধ্যে অ্যামোনিয়ার কতগুলি অণু বর্তমান? এর মধ্যে অ্যামোনিয়ার কতগুলি অণু বর্তমান? ঠিক আছে, দেখি তাহলে কি ব্যাপার। বলেছে 1 মিলিমোল NH3, বলেছে এর ভর কত? আগে আমরা 1 মিলিমোলটাকে মোলে কনভার্ট করে নিয়ে যাই, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে। 1 মিলিমোল ইকুয়ালস টু আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল। তাহলে আমরা 1 মোলের ভর জানি না, 1 মোল NH3 এর ভর, তার আণবিক ভর যেভাবে বের করি সেভাবেই বের করব। 1 মোল NH3 এর ভর কত হয়? 14 প্লাস 3। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, অ্যাটমিক ওয়েট তাহলে হলো 17 গ্রাম। 1 মোলের ওজন 17 গ্রাম, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলের ওজন কত হবে? 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম। ঠিক আছে, এখন বলেছে এর মধ্যে অ্যামোনিয়ার কতগুলি অণু আছে। তো অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা জানি 1 মোল NH3-তে Na নাম্বার অফ NH3 মলিকিউলস থাকলো। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলে কত নাম্বার অফ মলিকিউল থাকবে? 1 মোলে থাকে Na নাম্বার, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলে কতগুলো থাকবে? Na ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20। যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালুটা যদি বসিয়ে দিই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হলো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20। ঠিক আছে, এই নাম্বার অফ NH3 মলিকিউল বা NH3 এর অণু থাকবে। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, লিখে নাও।
হিমোগ্লোবিনে 0.335% এফি আছে। হিমোগ্লোবিনে 0.335% এফি আছে। এফি এর পারমাণবিক গুরুত্ব 56। হিমোগ্লোবিনের আণবিক ওজন 1.67 into 10 to the power 4। into 10 to the power 4। হিমোগ্লোবিনের একটি অণুতে এফি এর পরমাণু সংখ্যা কত? হিমোগ্লোবিনের একটি অণুতে এফি এর পরমাণুর সংখ্যা কত? হলো? আচ্ছা, দেখা যাক এবার এটা। তো প্রথমেই বলেছে হিমোগ্লোবিনে 0.335% এফি আছে। ভালো মতো বুঝবে, হিমোগ্লোবিনে 0.335% এফি আছে, মানে হিমোগ্লোবিনের যা ভর, হিমোগ্লোবিনের যা ওয়েট, ধরে নি ডব্লিউ যদি ওয়েট হয়, ডব্লিউ যদি ওয়েট হয়, তাতে এফি কত, এফি এর ওয়েট কত আছে? ওয়েট অফ এফি 0.335 by 100 into ডব্লিউ। এতটা আমার, এত পরিমাণ আমার এফি আছে, ওয়েট পার্সেন্টেজ কিন্তু এটা। আচ্ছা, তো এখানে বলেছে হিমোগ্লোবিনের একটি অণুতে এফি এর পরমাণু সংখ্যা কত? ভালো মতো দেখবে, হিমোগ্লোবিনের একটি অণু, 1 molecule of হিমোগ্লোবিন। আমাদের এখানে হিমোগ্লোবিনের আণবিক ওজন দিয়ে দিয়েছে। আণবিক ওজনটা কি? 1 মোলের ওজন। তো এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে গ্রাম পার মোল, এটার ইউনিট। তাহলে আমরা একটি হিমোগ্লোবিন অণুর ওজন আমরা জানি। একটি হিমোগ্লোবিন অণুর ওজন কত? ওজন আমরা এখানে বলতে পারবো 1.67 into 10 to the power 4। 1 মিনিট। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারো, এই জিনিসটা অনেকের কনফিউশন থাকতে পারে যে এখানে তো একটি মলিকিউল অফ হিমোগ্লোবিন, একটি হিমোগ্লোবিনের মলিকিউল বলেছে, কিন্তু এখানে তো যে আণবিক ওজনটা দেওয়া আছে, এখানে আণবিক ওজনটা আছে হচ্ছে 1 মোলের। ঠিক আছে, তো জিনিসটা যদি আমরা এভাবে দেখি যে 1 মোল হিমোগ্লোবিনে 1 মোল এফি অ্যাটম থাকবে। থাকবে তো? থাকলো। 1 মোল হিমোগ্লোবিনের ওজন আমরা জানি কতটা? 1 মোল হিমোগ্লোবিনের ওজন, 1 মোল হিমোগ্লোবিনের ওজন হলো 1.67 into 10 to the power 4 গ্রাম। ঠিক আছে, এখন আমরা এখানে বের করি যে এই 1 মোল হিমোগ্লোবিনে কত মোল আয়রন আছে। 1 মোল এখন আমরা দেখব যে 1 মোল হিমোগ্লোবিনে
ওয়েটটা আমরা জানলাম, কারণ এখানে আণবিক গুরুত্ব দেওয়া আছে। আচ্ছা, এখন এই এত গ্রামের মধ্যে এফি কতটা আছে দেখে নিতে হলে আমরা। এফি আছে হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁴.335/100, ঠিক আছে। এখানে কত আসবে ক্যালকুলেট করে দেখে নিচ্ছি। এখানে আসবে 55.945, এটাকে আমরা বলতে পারি 56 গ্রাম, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি 1 মোল হিমোগ্লোবিনে এফি আছে কতটা? 56 গ্রাম। 1 মোল হিমোগ্লোবিনে এফি আছে 56 গ্রাম, বোঝা গেল? তাহলে 56 গ্রাম মানে এফি এর কত মোল? এখানে হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে। এটা এফি এর টোটাল এফি আছে 56 গ্রাম, তাহলে কত মোল আছে সেটা কিভাবে বের করব? 1 মোলের ওজনও 56 গ্রাম, তাহলে যদি আমরা এভাবে বলি 56 গ্রাম বাই 56 গ্রাম পার মোল। এখানে 1 মোলের ওজন দেওয়া আছে, এখানে টোটাল এই ওজন বের হলো। সো টোটাল ওজনটাকে আমরা 1 মোলের ওজন দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1 মোল আছে এফি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 1 মোল হিমোগ্লোবিনে এফি আছে 1 মোল। তাহলে একটি হিমোগ্লোবিন অণুতে একটি এফি অ্যাটম আছে, তাই না? তাহলে এটা আমি আবার পুরোপুরি শুরুর থেকে বলছি। তো প্রথমে আমাদের বলে দিয়েছে যে হিমোগ্লোবিনে 0.33% এফি আছে, ভালো কথা। তার সাথে বলে দিয়েছে এফি এর পারমাণবিক গুরুত্ব, বলে দিয়েছে হিমোগ্লোবিনের আণবিক গুরুত্ব বা আণবিক ওজন, ভালো কথা। তো বলেছে হিমোগ্লোবিনের একটি অণুতে এফি এর পরমাণুর সংখ্যা কত, খুব ভালো। তো এখানে প্রশ্ন থেকে আমরা কি দেখতে পারি? যে আণবিক ভরগুলো দেওয়া আছে তার থেকে আমরা বলতে পারি যে 1 মোল হিমোগ্লোবিনে কত ওজনের এফি থাকে ওভারঅল, সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে। 1 মোল হিমোগ্লোবিনের ওজন যদি হয় 1.67 ইন্টু 10⁻⁴ গ্রাম, তাহলে ওই গ্রামের মধ্যে এফি কত আছে? 0.335%। তো এফি এর টোটাল এফি এর ওয়েট আমরা বের করে নিলাম 1 মোল হিমোগ্লোবিনে, বা হচ্ছে এত গ্রাম হিমোগ্লোবিনে কত বেরোলো? টোটাল বেরোলো 56 গ্রাম। তো হিমোগ্লোবিনের পারমাণবিক গুরুত্ব থেকে আমরা আবার বলতে পারি 1 মোল এফি এর ওজন হচ্ছে 56 গ্রাম, টোটালও আছে 56 গ্রাম, আমার 1 মোল এফি এর ওজনও 56 গ্রাম। তার মানে আমরা বলতে পারি 1 মোল হিমোগ্লোবিন থেকে আমরা 1 মোল এফি পাই। তো 1 মোল হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন অণু কতগুলো থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। আবার 1 মোল এফিতে এফি মলিকিউল কতগুলো থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। তো আমরা কি বলতে পারি? একটি হিমোগ্লোবিন অণুতে এফি অ্যাটম থাকবে একটাই, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে বলে দিও, আমি নেক্সট দিন ক্লাসের শুরুতে আবার এটা বুঝিয়ে দেব সময় করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখছি কি আছে। আচ্ছা,
নেক্সট যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম এসটিপি এর কনসেপ্ট, সেটাই ওই সে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের ভলিউম 22.4 লিটার। আবার আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে আমরা বলতে পারি যে অ্যাভোগাড্রো নাম্বার এনএ নাম্বার অফ সেই গ্যাস মলিকিউলটা আছে, আর হচ্ছে তার ওয়েট হবে মলিকিউলার ওয়েটের সমান। ঠিক আছে, তারপর আরেকটা সিমিলার টাইপের প্রশ্ন করে দেখি। কোশ্চেন নাম্বার 10 লেখো। এই কোশ্চেন নাম্বার 10টা আমি তোমাদের করিয়ে দেবো না, আমি তোমাদের জাস্ট অ্যান্সারটা বলে দেবো, তোমরা এটা করে মিলিয়ে নেবে। আর যদি না হয় এটাও কমেন্ট সেকশনে বলে দেবে যে হয়নি, আমি এটাও করে দেব। আচ্ছা, প্রশ্ন লেখো। বলেছে এসটিপিতে 44.8 লিটার O3 গ্যাসে, O3 মানে হচ্ছে ওজন, ওজন গ্যাসে কত সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে? এসটিপিতে 44.8 লিটার ওজন গ্যাসে কত সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে? এটা তোমরা করবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা ভালো আছে। কোশ্চেন নাম্বার 11 লিখে নাও প্রশ্ন। 1.8 ml জলে 1.8 ml জলে অক্সিজেন মলিকিউল কতগুলো আছে? 1.8 ml জলে অক্সিজেন মলিকিউল কতগুলো আছে? ঠিক আছে, অনেকে ভাবছো যে ভলিউম আছে, নাম্বার অফ H2O মলিকিউল আছে, তো হয়ে যাবে। এসটিপি যদি আমি বসিয়ে দিই 22,400 ml এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার এনএ নাম্বার অফ H2O মলিকিউল থাকবে, আর হচ্ছে 1.8 ml ওয়াটারের মধ্যে, তাহলে কত থাকবে আমি বের করে ফেলবো, তাই না? অনেকে ভাবলো এরকম। এসটিপিতে আমরা জানি এত ml এর মধ্যে এনএ নাম্বার অফ H2O মলিকিউল থাকবে, তাহলে 1.8 ml এর মধ্যে কতগুলো থাকবে বের করে ফেললাম, তাই না? কিন্তু না, এখানে এসটিপি তো বলেইনি প্রশ্নে, তো এসটিপিটা আসবে কোথার থেকে? এসটিপির 22.4 লিটার বা 22,400 ml এর ব্যাপার আমাদের আসবেই না এখানে। আমাদের এখানে কি করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে রাখি। 1 ml ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 1 ml equals to 1 semi cube. 1 liter equals to 1000 ml or 1000 সেন্টিমিটার কিউব বা সিসি। ঠিক আছে, আচ্ছা, তো এটা সাইডে লিখে রাখার জন্য আমি দিলাম, এই প্রশ্নে এটার সেরকম কাজ নেই। আচ্ছা, তো এই ডেটাগুলো, এই ডেটা আমি জানি আর এগুলো দেওয়া আছে, ভালো কথা। তাহলে এখানে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম আমরা জানি, আমরা এখানে ওয়াটারের ভলিউম জানি। এই 1.8 ml ওয়াটারের ওয়েট কত আমরা সেটা বের করতে পারবো। কি হবে তাহলে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারবো m অফ H2O বাই ভলিউম আছে হচ্ছে 1.8 ml। এখন আমরা বলেছিলাম 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব, এখানে আমরা সেন্টিমিটার কিউব লিখে দিতে পারি। তাহলে আমাদের এটা কত আসবে? 1.8 ml ওয়াটারের ওজন হচ্ছে
1.8 গ্রাম। ওকে, তার মানে আমাদের কাছে কোশ্চেনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল। এবার তার মানে আমরা বলতে পারি 1.8 গ্রাম ওয়াটারে 1.8 গ্রাম ওয়াটারে নাম্বার অফ H2O মলিকিউলস। এবার তো আমরা জানি ওয়েট আর নাম্বার অফ মলিকিউলসের মধ্যে রিলেশন কোনটা? 1 মোল H2O এর ওয়েট কত হবে? মলিকিউলার ওয়েট বা আণবিক ওজন H2O এর, আর 1 মোল H2O তে অ্যাভোগাড্রোর সূত্রানুসারে কত থাকবে? Na নাম্বার অফ H2O মলিকিউলস থাকবে, তাই না? এই দুটোকে আমরা রিলেট করতে পারবো। H2O এর মলিকুলার ওয়েট কত? $18 গ্রাম পার মোল। পার মোলটা এখানে না লিখলেও হবে, তাই না? 18 গ্রাম মলিকুলার ওয়েট। তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম H2O তে 18 গ্রাম H2O তে Na নাম্বার অফ H2O মলিকিউল থাকে, তাহলে 1.8 গ্রাম এ কত থাকবে? Na বাই 18 ইন্টু 1.8 0.1। তাহলে এটা n এর ভ্যালুটা বসিয়ে 0.1 দিয়ে গুণ করলে আসবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। ঠিক আছে, এটা হবে নাম্বার অফ H2O মলিকিউলস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর, ইম্পর্টেন্ট আছে। প্রশ্নটা লিখে নাও। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 mm ব্যাসার্ধযুক্ত গোলাকৃতি 1 ফোঁটা জলে কতগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যাটম থাকে? তাহলে কি বলেছে? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা জলের ফোঁটা, সেই জলের ফোঁটার ব্যাসার্ধ কত? 1 mm। ঠিক আছে, তাহলে বলেছে এর মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আর নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে কি মনে হচ্ছে? আমরা এই নাম্বার অফ অক্সিজেন অ্যাটম আর নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, এটার ক্ষেত্রে আমার আগে শুরুতে কি বের করতে হবে? টোটাল নাম্বার অফ H2O মলিকিউল কতগুলো আছে। আচ্ছা, আমরা এই H2O মলিকিউল কতগুলো আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো? নাম্বার অফ মলিকিউলস যখনই আসবে তার সাথে আমরা কটা জিনিস রিলেট করতে পারি? STP থেকে 22.4 লিটার, তারপর অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে অ্যাভোগাড্রো নাম্বার, Na নাম্বার, আর হচ্ছে কি মলিকিউলার মাস। ওকে, তো এখানে STP বলা নেই, তো শুরুতেই STP আমাদের বাদ হয়ে গেল। তো আমাদের এখন দুটো জিনিস আছে, কি কি? একটা হচ্ছে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে Na নাম্বার 1 মোলে এটা, আর 1 মোলের ওজন মলিকিউলার ওয়েট। ঠিক আছে, ভালো কথা। তো এখানে বলেছে জল, ওয়াটারের মলিকিউলার ওয়েট কত? 18 গ্রাম পার মোল। হ্যাঁ,
আর এন এর ক্ষেত্রে কি বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 নাম্বার পার মোলে বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাকে কোনোভাবে এই যে জলের ফোঁটা সেই জলের ফোঁটার ওয়েট জানতে হবে। সেই জলের ফোঁটার ওয়েট যদি আমরা জানতে পারি তাহলে আমরা ঐকিক নিয়মে নর্মালি আমরা করে ফেলতে পারবো যে 18 গ্রাম পার মোল বা 18 গ্রাম H2O-তে বা 18 গ্রাম জলে যদি অ্যাভোগাড্রো সংখ্যক H2O মলিকিউল থাকে তাহলে এই জলের ফোঁটার ওজন ধরি বের হলো m। তাহলে m গ্রাম জলে কত সংখ্যক H2O মলিকিউল থাকবে, আর সেটা পেয়ে গেলেই তো হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাটম কতগুলো করে থাকবে সেটা পেয়ে যাব। আচ্ছা, এখন এই জলের ফোঁটার ওজনটা আমরা কিভাবে পাবো? আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ থেকে আচ্ছা আমরা এভাবেই দেখি, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ থেকে আমরা কি বের করতে পারি এই জলের ফোঁটা হচ্ছে একটা স্ফিয়ার, কিন্তু একটা গোলকের মতো, এটা কিন্তু বৃত্ত না, নট আ সার্কেল, এটা হচ্ছে ইটস আ স্ফিয়ার, এটা একটা গোলক, এটা কিন্তু কোনো বৃত্ত না। ঠিক আছে, তো আমাদের যেহেতু ব্যাসার্ধটা দেওয়া আছে তো ব্যাসার্ধ থেকে আমরা এটার আয়তন বের করতে পারবো এই গোলকের। তার মানে এই ফোঁটার আয়তন কত হবে তোমরা একটু ভাষায় লিখে নাও যে জলের ফোঁটার আয়তন V ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো, আমরা যেহেতু মলিকিউলার ওয়েট গ্রামে ধরি সিজিএস, তো আমরা সবগুলো ইউনিটকেই সিজিএসে কনভার্ট করে নেব। তার মানে 1 mm ইকুয়ালস টু 10⁻⁻1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভলিউম কি পাবো 4/3 পাই ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। একটি জলের ফোঁটার আয়তন পেলাম আমরা। আচ্ছা, তো ঠিক আগের প্রশ্নেই আমরা করলাম, তোমাদের খেয়াল আছে হয়তো, জল যখন থাকবে আমরা সেটা জলের ক্ষেত্রে ডেনসিটি এটা আমরা জেনে রাখবো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন হয়তো অনেকেই বুঝতে পারছো যে কিভাবে কি করবে। ঠিক আছে, তো এখানে ডেনসিটি বা ঘনত্ব ইকুয়ালস টু আমরা জানি মাস বাই ভলিউম। ঠিক আছে, আমরা একটি জলের ফোঁটার ভলিউম আমরা জানি, এই জলের ফোঁটার কত ওজন আমরা সেটা পেয়ে যাব। তার মানে কিভাবে লিখবো আমরা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু m/v হচ্ছে 4/3 পাই ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা m পাবো, তাহলে m কত আসবে, m আসবে, সরি এটা সাইডে এটা মুছেই লিখে দিই, কত দূর হয়েছে, হ্যাঁ এই উপরের পোর্শন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, বোর্ডটা ছোট জন্য জায়গা হয় না আমার। একটি জলের ফোঁটার আয়তন আশা করি তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, তাহলে ওই জলের ফোঁটার ওজন কত এলো আমাদের 4/3 পাই ইন্টু 10⁻³ এত গ্রাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো না 18 গ্রাম ওয়াটারে Na নাম্বার অফ H2O মলিকিউলস থাকবে,
তাহলে 4/3 পাই 10⁻³ গ্রাম ওয়াটারে কত সংখ্যক H2O মলিকিউল থাকবে? Na/18 ইন্টু 4/3 পাই ইন্টু 10⁻³ এই নাম্বার অফ H2O মলিকিউল থাকবে। এটা কত আসবে করে দেখো। এটা আসবে 1.40 ইন্টু 10⁻20 1.4 ইন্টু 10⁻20 নাম্বার অফ H2O মলিকিউলস। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে সেটা পেয়ে যাব না? 1.4 ইন্টু 10⁻20 ইন্টু 2, এটা হাইড্রোজেন অ্যাটম। আর অক্সিজেন অ্যাটম 1.4 ইন্টু 10⁻20 এই নাম্বার। ঠিক আছে, আচ্ছা দেখি নেক্সট বোধহয় আর একটা করতে পারবো আমরা প্রশ্ন, দেখা যাক। না আজকে তবে এতখানি থাক, এর পরের দিন থেকে আবার ফার্দার শুরু করব। এরপর দিন আরও ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব আমরা, সেটা হচ্ছে বলতে পারো ওই চ্যাপ্টার থেকে মেনলি এলে ওই পোর্শন থেকে আসবে। আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি, সেই প্রশ্নটা এমন হবে যে সেই প্রশ্নে আমাদের কিছু ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা থেকে আমাদের কিছু একটা বের করতে বলবে। ঠিক আছে, সেই ডেটাকে আমাদের এসটিপির সাথে কম্পেয়ার করে নিতে হবে। ধরো কোনো একটা বলে দিল যে কোনো একটা টেম্পারেচার বলে দিল আর কোনো একটা প্রেশার বলে দিল তাতে কোনো একটি গ্যাসের ভলিউম আমাদের বলে দিল। ঠিক আছে, তারপরে হয়তো বলে দেবে যে সেই পরমাণুর ওজন কত। ঠিক আছে, তো একমাত্র আমরা ওজনের ক্ষেত্রে ওজনের সাথে ভলিউমের রিলেশন আমরা কিসে পাই? যদি এসটিপি হয়, তাই না? তাহলে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি আমাদের যে কোনো একটি তাপমাত্রা আর কোনো একটি প্রেসারে চাপে আমাদের যেই ভলিউমটা দিয়ে দিয়েছে সেই ভলিউমটাকে আমার বের করতে হবে এসটিপিতে কত ভলিউমের ইকুয়াল, মানে এসটিপিতে যে টেম্পারেচার আর যেই প্রেসার থাকে সেই কন্ডিশনে আনলে ওই ভলিউমটা কতটা হবে। তো আমাদের যেই আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2, ওই সূত্র দিয়ে আমাদের এসটিপিতে সেই এসটিপির প্রেসার আর টেম্পারেচার যে কন্ডিশনে হয় সেই কন্ডিশনে আমাদের কত ভলিউম হবে সেই ভলিউমটা নিয়ে গিয়ে তারপর সেখান থেকে আমাদের ফার্দার অঙ্কটা করতে হবে। তো আজকের মতো এখানেই থাক, আর আশা করি 3 থেকে 4টে ক্লাসের মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আমি সময় নিয়েই করছি তোমাদের, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমাদের একদম বেস থেকে আমি শেখাচ্ছি, যাতে কারো কোনো জায়গাতে অসুবিধা না হয়। তো ক্লাসগুলো করো, ভালো লাগলে অন্য কোনো বন্ধুকে হেল্প করার জন্য পাঠাতে পারো। আমিও মোটিভেশন পাবো একটু, যদি আমার সাবস্ক্রাইবার কিছু বাড়ে, কিছু লাইক আসে, তাই না? আর তোমাদের তো এভাবে আমি ক্লাসগুলো আপলোড করতে থাকবই, সে নিয়ে কোনো চিন্তা নেই। সো বি হ্যাপি, স্টে হেলদি, টাটা।